ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে কনস্টেবলের 2018 প্রিলিমিনারি কোশ্চেনের পার্ট 1। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? এবার দেখো 315 মানে তোমাকে আগে ভাবতে হবে। হ্যাঁ, এবার 315কে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো। তাহলে 315কে প্রথমত এটাকে 9 গুণিত 5 গুণিত কত 7, তাহলে 9 গুণিত 5 গুণিত 7-এর আকারে আমি কিন্তু ভাঙতে পারি। ঠিক আছে, তাহলে এমন কোনো সংখ্যা যেটা কি 9 দ্বারা, 5 দ্বারা এবং 7 দ্বারা ভাগ যাবে, সেটাই কিন্তু হয়ে যাবে তোমার অ্যান্সার হয়ে যাবে এখানেতে। তাহলে প্রথমত দেখো 5 দ্বারা ভাগের নিয়ম কি। তাহলে 5 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে যে লাস্টেতে কি থাকবে, 0 থাকবে অথবা 5 থাকবে। এরপর তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রত্যেকটা অপশনেই কিন্তু লাস্টে 5 আছে, তাহলে প্রত্যেকটাই কি 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 5 অপশন তো আমার কাটা চলে গেল। তাহলে এরপরে পড়ে থাকছে কি আমার 9। এবার 9 দ্বারা ভাগ করার নিয়ম মনে রাখবে, তোমার যদি প্রত্যেকটা ডিজিটের সংখ্যা যদি আলটিমেটলি 9 দ্বারা যদি ভাগ যায়, মানে প্রত্যেকটা ডিজিট কি হবে, যোগফলটা তোমার 9 হতে হবে অথবা 9-এর বেশি হতে হবে, তাহলেই তুমি সেটা কিন্তু কাটাকাটি করতে পারবে, মানে সেটা কি 9 দ্বারা ভাগ যাবে। যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি, দেখো এই যে ধরো 9, এই 9টা কিন্তু 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এই 9টাও কিন্তু 9 দ্বারা ভাগ যাবে। এরপরে দেখো পড়ে থাকছে কত, 8 আর সাথে 15, 15-র 5-এ কত হয় 20, তাহলে এই 20 কিন্তু 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এই অপশন চলে গেল তোমার কাটা। তাহলে এটা কিন্তু 315 দ্বারাও ভাগ যাবে না। ওকে, নেক্সট দেখো, তাহলে এইখানে 9 আছে, এইখানেও 9 আছে, দুটোই কিন্তু 9 দ্বারা কাটাকাটি যাবে। এরপর পড়ে থাকছে কত, দেখো 8 আর 5-এ 13, 13-র 5-এ কত হয় 18, তাহলে 18 কি 9 দ্বারা ভাগ যায়? 18 কিন্তু 9 দ্বারা ভাগ যায়, তাহলে একটা অ্যান্সার কিন্তু আমি এটা পেতে পারি। তাহলে বাকি অপশনগুলো দেখে নেই যে 9 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে দেখো 9 9 9 কাটা চলে গেল, কারণ প্রত্যেকটা 9 দ্বারা ভাগ যাবে। এরপরে কি 8 আর 5-এ 13, 13 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না। এবার লাস্ট এটা দেখো 9 9 তো কাটা চলে গেল, 8 আর 3-এ 11, 11-র 5-এ কত 16, 16 কি 9 দ্বারা ভাগ যায়? 16 কিন্তু 9 দ্বারা ভাগ যায় না। তাহলে আমার রাইট অ্যান্সার একটাই চলে এলো, সেটা হচ্ছে কি অপশন 2, যেটা কি যেহেতু আমি দেখলাম যে এটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে কনফার্ম এটা কিন্তু 315 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দেখো আমাকে আর একটা করতে হতো কি, এটা কি 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। যেহেতু এখানে একটাই শুধুমাত্র 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই রাইট অ্যান্সার আমার অপশন 2 চলে এলো। আমার 7 দ্বারা বিভাজ্যের নিয়ম দেখার কোনো কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট বলছে ই এ এর পুত্র, এ নম্বরে লিখতে শুরু করে দেবে। তাহলে এ এর পুত্র, তার মানে এ হচ্ছে কি বাবা, ঠিক আছে, আর ই হচ্ছে কি তাহলে এখানে পুত্র, ই হচ্ছে কি পুত্র। আচ্ছা, এরপরে বলেছি ডি বি এর পুত্র, এবার কি ডিটা আবার বি এর পুত্র, তাহলে হচ্ছে কি ডি হচ্ছে তোমার বি এর পুত্র, তাহলে বি হয়ে গেল কিন্তু পুত্র। আর তাহলে এখানে বি হচ্ছে তোমার বাবা, তাহলে এখানে ওকে। আচ্ছা, ই এর সাথে সি এর বিবাহ হয়, ঠিক আছে, ই এর সাথে সি এর বিবাহ হয় এবং সি হচ্ছে বি এর কন্যা, তাহলে বি এর কন্যা হচ্ছে সি, তাহলে সি হচ্ছে তোমার এখানে কন্যা। এবার ই সি এর সাথে ই এর কিন্তু বিয়ে হয়েছে, তাহলে ই কে হচ্ছে, তাহলে ই হয়ে যাচ্ছে তোমার এখানে স্বামী, ই হয়ে যাচ্ছে এখানে কিন্তু স্বামী হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে দেখো তাহলে সি হচ্ছে কি ই এর কিন্তু স্ত্রী হয়ে যাচ্ছে, আর বি এর কিন্তু কন্যা। আচ্ছা, এরপরে দেখো কি হচ্ছে, ডি এর সাথে ই এর কি সম্পর্ক তোমাকে বলতে বলেছে। তাহলে এই যে ডিটা যেটা রয়েছে, এই ডি এর সাথে ই এর কি সম্পর্ক, এই ইটা, এদের দুজনের মধ্যে কি সম্পর্ক। তাহলে প্রথমত দেখো ডি তো হচ্ছে পুত্র, ঠিক আছে, ডি তো হচ্ছে বিয়ের পুত্র, আর বিয়ের জামাই কি হচ্ছে তোমার ই, তাহলে এটা কি হচ্ছে তোমার হয়ে যাচ্ছে, তাহলে কি ই এর সাথে ডি এর কি তাহলে সম্পর্ক। এবার দেখো ডি এর জামাইবাবু হচ্ছে ই, এটা প্রথমত। তাহলে এখানে বলে দিচ্ছে ডি এর সাথে ই এর সম্পর্ক কি, তাহলে ই এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে কি শালা বা ভাসুরের কিন্তু সম্পর্ক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 2 হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চল নেক্সট বলছে একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, তাহলে এগুলো পূর্ণ করতে বলেছে। তাহলে এখানে কি কটা আছে দেখে নাও, সেই অনুযায়ী ভাগ করতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12,
তাহলে 12টা আছে, তো তাহলে তিনটে তিনটে করে ভাগ করো। তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে এবং এখানে তিনটে। তাহলে তুমি মেলানোর চেষ্টা করো, প্রত্যেকটা জিনিস মেলানোর চেষ্টা করো। তাহলে এখানে দেখো এ ড্যাশ বি আছে, এ ড্যাশ বি, তারপর এ ড্যাশ বি, তারপর দেখো এখানে সব মিল আছে, তাই না? তাহলে একটা কাজ করা যাক, এখানে দেখো যেহেতু বি আছে, যেহেতু বি আছে, তাহলে এখানে দেখো মাঝখানেতে কিন্তু বি আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম অপশন যদি আমি এখানে পুট করি, প্রথম অপশন যদি এখানে পুট করি, তাহলে কি হয় দেখো, তাহলে এ এ বি বি এ, তাহলে এখানে কি বসালাম, এ এ বি বি এ। এরপরে দেখো লজিক ফলো করছে কি করছে না। তাহলে দেখো এ এ বি, এ এ বি, বি বি বি, এটা হয়ে যাচ্ছে। আবার লাস্টে দেখো এ এ বি। তাহলে এইখানে কিন্তু কোনো লজিক ফলো করছে না। প্রথমত এখানে কিন্তু কোনো লজিক ফলো করছে না, কারণ মাঝখানে হঠাৎ বি 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 হয়ে গেছে, বাকি সবই কিন্তু এ এ বি আছে। ঠিক আছে, বাকি সবই কিন্তু এ এ বি আছে। আচ্ছা, আমি আবার এগুলো মুছে নিই একবার, তারপরে আবার আমি অপশন বিটাও আলোচনা করে দেবো এরপর। ঠিক আছে, অপশন বিটা একবার দেখে নাও। ওকে, দেখো এবার অপশন বিতে আছে দেখো বি বি এ বি বি। তাহলে এখানে কি করলাম, বি বি এ বি বি। এরপর দেখো কেমন মিলছে দেখো। তাহলে দেখো প্রথমে এটা হচ্ছে এ বি বি, তারপরে দেখো এ বি বি, তারপরে হচ্ছে দেখো এ বি বি, তারপর হচ্ছে কি এ বি বি। তাহলে প্রত্যেকটাই দেখো একদম কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু একটা লজিক ফলো করছে। ঠিক আছে, এটা কিন্তু একটা লজিক ফলো করছে। তাই রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বাকি এগুলো দেখার কিন্তু আমার প্রয়োজন পড়ছে না, তো তোমাদের যদি প্রয়োজন হয় সেটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট বলছে পি গুণিত কিউ মানে হচ্ছে পি ভাজিত কিউ, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি প্লাস কিউ, আর পি ভাজিত কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ। তবে 18 মাইনাস 6 ভাজিত 8 গুণিত 4 সমান কত? তাহলে আবার করে নিই এটা, 18 মাইনাস 6 ভাজিত কত, 8 গুণিত 4। এবার মাইনাস মানে কি বলে দিয়েছে দেখো, মাইনাস মানে বলে দিয়েছে প্লাস। তাহলে এটা লিখে দেবে কত, 18 প্লাস 6 করে দেবে এটাকে। এবার ভাজিত মানে কি বলে দিয়েছে, ভাজিত মানে মাইনাস বলে দিয়েছে, মাইনাস 8। এবার গুণিত মানে কি বলে দিয়েছে, ভাজিত। তাহলে ভাজিত গুণিত কত, 4। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে কি হবে, প্রথমে করতে হবে কি, এই 8-এর সাথে 4-এর প্রথম তোমাকে ভাগ করতে হবে। আর কি করতে পারো, এই 18 আর 6 তুমি কি করতে পারো, যোগ করতে পারো। 18 আর 6 যোগ করলে কত হয়ে যায়, 24। 24 মাইনাস কত, 8/4, 8/4 মানে কত, 2। তাহলে 24 মাইনাস 2 মানে কত, 22। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কত, 22 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। বলছে কোনো সাংকেতিক ভাষায় 256 মানে কি লাল রঙের চক, 589 মানে কি সবুজ রঙের ফুল, এবং 245 মানে হচ্ছে সাদা রঙের চক হয়, তাহলে ওই সাংকেতিক ভাষায় কোনটি সাদা রঙকে বোঝাবে? তাহলে দেখো 202 মানে কত, এখানে আপাতত কোনটা কোনটা কমন আছে দেখো, দেখো 256 এবং 589 এর মধ্যে, এই দুটোর মধ্যে কমন জায়গা কোনটা আছে? তাহলে দেখো দুটো জায়গাতেই কিন্তু 5 আছে। তাহলে দুটো জায়গায় যদি 5 থাকে, তাহলে তুমি দেখো লাল রঙের চক আর সবুজ রঙের ফুলের মধ্যে কোনটা কমন পাচ্ছ? দেখো দুটো জায়গাতেই আমরা কিন্তু রংটাকে কমন পাচ্ছি, দুটো জায়গাতেই রংটাকে কিন্তু কমন পাচ্ছি, আর এখানে কি দুটো 5ও কিন্তু কমন পাচ্ছি। তাহলে এখানে 5 সমান বলতে পারি, ডিরেক্টলি বলতে পারি রং, 5 সমান বলতে পারি কি রং। তাহলে এরপরে দেখো এখানে আছে কি, হ্যাঁ এরপরে দেখো এখানেতে 256 এবং 245 যদি দেখো, 256 এবং যদি 245 দেখো, তাহলে 5 তো আমি দেখে নিলাম, 5 মানে তো দেখে নিলে রং পেয়ে গেলাম, তাহলে 5 টাকা এখন বাদ দাও। এরপরে দেখো 245 আর 256-এর মধ্যে কমন জায়গা হচ্ছে 2, কিন্তু কমন জায়গা। এরপরে রংটাকে বাদ দিয়ে অন্য কিছু যদি মিল পাও নাকি দেখো সেটা। তাহলে দেখো এইখানে আছে কি 256-তে লাল রঙের চক, তাহলে এখানে তুমি একটা চক পাচ্ছ, এবং 245-এ দেখতে পাচ্ছ সাদা রঙের চক, তাহলে এইখানেও কিন্তু তুমি চক কমন পাচ্ছ। তাহলে 2 মানে কনফার্ম এখানে কি, তাহলে চক আমি পেয়ে গেলাম। তাহলে 5 মানে রং, 2 মানে চক। আচ্ছা, এরপরে কি আমাকে সাদা বের করতে বলেছে, তাহলে সাদা মানে তাহলে কোনটা হবে? তাহলে কনফার্ম এখানে 245 তো সাদা, তাহলে 4 মানে এখানে তাহলে একটাই পড়ে থাকছে, সেটা কি তাহলে সাদা। তাহলে 4 সমান হচ্ছে কত, সাদা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন 3 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, যেটা কি 4। ওকে, এরপর বলেছে দেখো এই যে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, এবং তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে
ষোড়শতম বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম স্থানে অবস্থিত। কি বলেছে? আপনার বাঁ দিক থেকে ষোড়শতম। আচ্ছা, আমার বাঁ দিক থেকে ষোড়শতম বর্ণের বাঁ দিকে দ্বাদশতম স্থানে কিন্তু অবস্থিত। তাহলে চলো আগে করা যাক কি, সবগুলোকে সাজানো যাক। ওকে, তাহলে এখানে তাহলে কি উল্টো দিকে সাজাতে বলেছে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ পি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এরপর বলেছে আমার বাঁ দিক থেকে ষোড়শতম। আমার বাঁ দিক থেকে ষোড়শতম তার মানে কি 16তম। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে কে হচ্ছে কি 16তম, আমার বাঁ দিক থেকে 16তম। এরপর কে এর কি বলেছে? এই বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম। তাহলে এই বর্ণের বাঁ দিক তাহলে কোনটা? তাহলে এই বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম, তার মানে কি হবে? দ্বাদশতম মানে কি 12তম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে ডাব্লু হয়ে গেল কিন্তু দেখো কে এর বাঁ দিকে 12তম। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? ডাব্লু হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বলছে হ্যাঁ, কম্পিউটারের প্রথম ভাষা ল্যাঙ্গুয়েজ ছিল কি? কম্পিউটারের প্রথম ল্যাঙ্গুয়েজ ছিল কি? ফরট্রান ছিল কিন্তু কম্পিউটারের প্রথম ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট বলছে জেড সমান 26, এনইটি সমান 39, তাহলে এনইউটি সমান কত? তাহলে দেখো জেড তো এর সংখ্যাটাই হচ্ছে কত? 26। তাহলে এন সমান কত? এন কিন্তু মনে রাখবে 14, এন হচ্ছে 14, ই হচ্ছে কত? 5, আর এখানে টি হচ্ছে কত? 20। তাহলে 14 আর 5 19, 19 আর 20 হচ্ছে 39, একদম পারফেক্টলি কিন্তু মিলে যাচ্ছে। এবার তাহলে এন মানে কত বললাম? 14, আর ইউ হচ্ছে কত? 21, আর টি হচ্ছে কত? 20। ঠিক আছে, তাহলে লাস্টে যার 5 থাকবে সেটাই অ্যান্সার। দেখো 14 21 কত হয়? 35, 35 আর 20 হচ্ছে 55। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 55। নেক্সট বলছে দেখো এই সংখ্যাটির মানে জিজ্ঞাসা চিহ্নটার স্থানে কি বসবে? তো এটা খুবই ইজি ওয়েতে করা যায়। 63-র সাথে 3 গুণ করলে দেখো 198 হয়। ঠিক আছে, এবার 198-এর সাথে 3 গুণ করলে দেখো এখানে কত হয়? 594 কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, 594 কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এরপরে তোমাকে দেখতে হবে 594, 66-র সাথে 198 3 দিয়ে গুণ করে হচ্ছে এদিকে, আর 198-এর সাথে গুণ করেও কিন্তু এখানে 3 দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কতর সাথে গুণ করে এখানে 66 হবে, মানে কতর সাথে 3 গুণ করে এখানে 66 হবে সেটা বের করতে বলেছে। তাহলে যদি দেখো এখানে যদি 22 বসাই, তাহলে 22-এর সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে কিন্তু বেরিয়ে যাবে কত? 66 বেরিয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? অপশন 4 হয়ে যাচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট বলছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? দেখো স্থায়ী সদস্য দেশের সংখ্যা হচ্ছে কত? 5টি। ঠিক আছে, স্থায়ী সদস্যর কত? 5টি। আচ্ছা, এরপরে দেখো হ্যাঁ, এবার যেটা বলার যে এই যে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ যেটা রয়েছে এটা কত সালে স্ট্যাবলিশ হয়েছিল? দেখো এই সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ স্ট্যাবলিশ হয়েছিল কিন্তু 1945 সালে কিন্তু স্ট্যাবলিশ হয়েছিল। কত তারিখে? 24 অক্টোবর কিন্তু চালু হয়েছিল। এবং এদের যদি বলা হয় মানে এরা কোথায় অবস্থিত, মানে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস কোথায় অবস্থিত? এটা মনে রাখবে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট বলছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়ে থাকে? দেখো ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে। এবার ভারতীয় নেপোলিয়ন বলে আখ্যা কে দিয়েছিলেন? ভারতীয় নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছিলেন তিনি হচ্ছেন কি? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ কিন্তু আখ্যা দিয়েছিলেন। এবার দেখো সমুদ্রগুপ্ত কে ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন কিন্তু গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কিন্তু সমুদ্রগুপ্ত। এবার সমুদ্রগুপ্তের একজন কি ছিলেন? সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের একজন সভাকবি ছিলেন, সেই সভাকবির নাম কি ছিল? হরিসেন। ঠিক আছে, সভাকবির নাম কি ছিল? হরিসেন। এবার হরিসেন একটা বই লিখেছিলেন, সেটার নাম কি বলতো? প্রয়াগ প্রশস্তি। বাকি
এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, এরপর দেখো এই সমুদ্রগুপ্তের কিছু কিছু উপাধি রয়েছে। তাহলে সমুদ্রগুপ্তের উপাধি কি মনে রাখবে? কবিরাজ, পরম ভগবত বা সর্বরাজচ্ছেতা। সর্বরাজচ্ছেতা এগুলো কিন্তু সমুদ্রগুপ্তের উপাধি। ওকে, আচ্ছা এরপর দেখো স্কন্দগুপ্ত। এবার মনে রাখবে স্কন্দগুপ্ত সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, ইনি কোন শিলালিপির সাথে যুক্ত? তোমাদের বলবে কি কোন শিলালিপির সাথে যুক্ত, সেটা কিন্তু মনে রাখবে ভিতরশীল শিলালিপির সাথে তিনি কিন্তু যুক্ত। ঠিক আছে, বা ভিতরশীল শিলালিপে তার সম্বন্ধে কিন্তু কথাবার্তা বলা রয়েছে। ওকে, এবং দেখো তিনি যদি বলা হয় যে গুপ্ত সম্রাট বা গুপ্ত সাম্রাজ্যের রক্ষাকর্তা কাকে বলা হয়ে থাকে, সেটি কিন্তু স্কন্দগুপ্তকে। কেন গুপ্ত সাম্রাজ্যের রক্ষাকর্তা বলা হয়ে থাকে? কারণ তিনি হুন আক্রমণকে প্রতিরোধ করেছিলেন তাই। এবং হুন আক্রমণকে প্রতিরোধ করার জন্য তিনি একটি উপাধি ধারণ করেছিলেন, সেই উপাধিটার নাম কি হচ্ছে? বিক্রমাদিত্য। ঠিক আছে, বিক্রমাদিত্য হচ্ছে কিন্তু ওই উপাধিটার নাম। ওকে, ডান। আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত মনে রাখবে সমুদ্রগুপ্তের পুত্রের নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিছু উপাধি পেয়েছিলেন, সেই উপাধিগুলোর নাম কি হচ্ছে? বিক্রমাদিত্য, সকারি, এগুলো সব কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। আর প্রথম চন্দ্রগুপ্ত হয়েছিলেন কি? প্রথম চন্দ্রগুপ্ত তুমি বলতে পারো যে প্রথম যদি গুপ্ত রাজা যদি হয়ে থাকে, হ্যাঁ, এটা যদি বিশিষ্ট রাজা যদি হয়ে থাকেন, সে প্রথম চন্দ্রগুপ্তই ছিলেন। এবং তার একটা উপাধি যদি নাম বলতে হয় তোমাকে, তুমি বলবে যে সে কি মহারাজা ধীরাজ ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপাধি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত মনে রাখবে সকারি উপাধি পেয়েছিলেন। হ্যাঁ, শক দমন যেহেতু করেছিলেন তাই তিনি সকারি উপাধি পেয়েছিলেন, এবং বিক্রমাদিত্য উপাধিও কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। তার মানে দেখো সংখ্যা দুটি কি হয়েছে? 2:3 থেকে হয়ে গেছে দেখো 3:4। এবার দুজনের সাথেই কি যোগ করা হয়েছে? 8 যোগ করা হয়েছে। যদি দুজনের সাথেই 8 যোগ করা হয় তাহলে দুজনের মধ্যে গ্যাপটা তো সমান থাকা উচিত। তাহলে তুমি দেখো এদের মধ্যে গ্যাপটা কি সমান আছে? তাহলে 2 থেকে দেখো 3 হয়েছে, তাহলে 1 ইউনিট বেড়েছে। এখানেও দেখো 3 থেকে 4 হয়েছে, এখানেও কিন্তু 1 ইউনিট বেড়েছে, তাহলে সমান সমানই বেড়েছে। তার মানে আমি বলতে পারি যে এই 1 ইউনিট, এই 1 ইউনিট মানেই কিন্তু আমার বেড়েছে কত? 8। তাহলে 1 ইউনিট মানে 8। তাহলে আমার সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি ছিল আমার আগে ছিল 2 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 8 হয় তাহলে 2 ইউনিট মানে কত? 16। আর 3 ইউনিট মানে কত? 3 ইউনিট মানে কিন্তু 3 8 24। তাহলে সংখ্যাটি কত ছিল? 16 আর 24। তাহলে রাইট অ্যান্সার হবে কি? অপশন 3 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়েছিল? দেখো গণপরিষদের অ্যাকচুয়াল কাজ কি ছিল? দেখো গণপরিষদের কাজ কি ছিল? যে আমাদের দেশের কি কনস্টিটিউশন তৈরি করার কাজ ছিল এই গণপরিষদের। ঠিক আছে, এবারে গণপরিষদ কোন প্রস্তাবনার দ্বারা তৈরি হয়েছিল সেটা কিন্তু মনে রাখবে, ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা কিন্তু তৈরি করা হয়েছিল। এবারে ক্যাবিনেট মিশন প্ল্যান কত সালে এসেছিল? সেটা এসেছিল কিন্তু 1946 সালে কিন্তু এসেছিল। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ব্রিটিশ রাজের ক্লিমেন্ট এটলি ছিলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে দেখো এখানে কাকে কাকে ক্যাবিনেট মিশনে পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে কি পেথিক লরেন্স। ভালো করে মনে রাখবে এটা, পেথিক লরেন্স। আর হচ্ছে কি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এবং কে এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার ছিলেন কি এই ক্যাবিনেট মিশনের কিন্তু পার্ট ছিলেন। 1946 সালে এসেছিলেন। আচ্ছা এরপরে দেখো কি আছে, সাইমন কমিশন। সাইমন কমিশন ভারতে কত সালে এসেছিলেন? ভারতে এসেছিলেন কিন্তু 1928 সালে কিন্তু এসেছিলেন। তো এইটার মেন উদ্দেশ্য কি ছিল? মনে রাখবে যে সাংবিধানিক সংস্করণের জন্য সাইমন কমিশন কিন্তু এসেছিল। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কি সাংবিধানিক সংস্করণের জন্য সাইমন কমিশন কিন্তু এসেছিল। আচ্ছা এরপরে দেখো কি ওয়াভেল পরিকল্পনা। ওয়াভেল পরিকল্পনাকে মাঝে মাঝে এইটাও বলা হয়ে থাকে সিমলা কনফারেন্সও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, সিমলা কনফারেন্স কিন্তু বলা হয়ে থাকে। ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে? 1945-এ কিন্তু ওয়াভেল পরিকল্পনা হয়েছিল। আচ্ছা এরপরে দেখো ক্রিপস মিশন। ক্রিপস মিশন কত সালে এসেছিল? ক্রিপস মিশন এসেছিল কি 1942 সালে কিন্তু এসেছিল। তো স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কিন্তু এটার মেম্বার ছিল। ওকে, এবার ক্রিপস মিশন আসার কারণ কি ছিল? একটা হচ্ছিল কি ইন্ডিয়ানসদেরকে মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য একটা অফার আনা হয়েছিল,
সেই অফারটার নাম হচ্ছে কি অগাস্ট অফার। ওকে, অগাস্ট অফার। সেটা এসেছিল কত সালে? 1940 সালে কিন্তু এসেছিল। এবার 1940 সালে এসেছিল, বলেছিল যে যদি তোমরা আমাদেরকে হেল্প করো যুদ্ধতে, তাহলে আমরা তোমাদেরকে কি কনস্টিটিউশন তৈরি করতে হেল্প করব। তো কি করে এই অগাস্ট অফারটা, যেটা 1940 সালে এসেছিল, সেটাকে ফর্মালাইজ করার জন্য ক্রিপস মিশনকে কিন্তু ভারতে পাঠানো হয়েছিল, কিন্তু সেটা ফেল হয়ে যায় পুরোপুরিভাবে। তো ক্রিপস মিশন ব্যর্থ হয়ে গেছিল। আচ্ছা, এবার দেখো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে হয়েছিল? ঠিক আছে, প্রথম ফিফা বিশ্বকাপ হয়েছিল কত সালে? 1930-তে হয়েছিল। 1930-তে হয়েছিল, এবং সেটা কোথায় হয়েছিল? উরুগুয়েতে হয়েছিল প্রথম বিশ্বকাপটা, উরুগুয়েতে। আচ্ছা, এরপর যদি বলা হয় যে ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটা, তাহলে ভারতের প্রথম ফুটবল ক্লাব মনে রাখবে ডালহৌসি ক্লাব। ডালহৌসি ক্লাব হচ্ছে ভারতের প্রথম ফুটবল ক্লাব, যেটা হয়েছিল কত সালে? 1848 সালে কিন্তু হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নে কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? তাহলে দেখো, ব্যাকটেরিয়া উপকারী বলতে ল্যাক্টোব্যাসিলাস কিন্তু আমাদের মানবদেহের পক্ষে উপকারী। এবার ল্যাক্টোব্যাসিলাসের কাজ কি? ল্যাক্টোব্যাসিলাসের কাজ হচ্ছে ধরো খাদ্যের ভাঙন, ঠিক আছে, বা পুষ্টির শোষণ এবং কি ডায়রিয়ার জীবাণু মানে ধ্বংস করতে এটি কিন্তু খুবই কাজ লাগে। এবং এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, জরণতন্ত্র, এই জায়গাতে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো স্ট্রেপ্টোকক্কাস মানে কি? স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে, এটা মনে রাখবে, এইটা এক ধরনের একটা ব্যাকটেরিয়া যেটা কি নিউমোনিয়া রোগের কিন্তু কারণ। স্ট্যাফিলোকক্কাস কি? স্ট্যাফিলোকক্কাস হচ্ছে কি, এটা ত্বকের সংক্রমণে কিন্তু সাহায্য, মানে ত্বকের সংক্রমণ করতে কিন্তু এটা হেল্প করে, ত্বকের সংক্রমণ করে দেবে, ঠিক আছে। আর সালমোনেলা কি? সালমোনেলা মনে রাখবে, সালমোনেলাসিস নামক একটা রোগ হয়, এই ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এই রোগটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? তেহরিক ই ইনসাফ হচ্ছে কি কোন রাজনৈতিক দলের নাম। নেক্সট, হ্যাঁ, বলছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক থাকবে? আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য হবে এবং 4 কিন্তু অঙ্ক থাকবে। তাহলে প্রথম সংখ্যা যেটা 4 দ্বারা বিভাজ্য, যেটা 4 কি আছে? 4 প্রথমত। আচ্ছা, তারপরে কি আছে? 4-এর পর তুমি বলতে পারো কি 12, 13, 14। 14 তো 4 দ্বারা বিভাজ্য না। তারপর কি আছে? 24। 24 কিন্তু 4 দ্বারা বিভাজ্য এবং এখানে কিন্তু 4ও রয়েছে। তারপর 24-এর পর কি আছে? 34। 34 তো 4 দ্বারা বিভাজ্য না, তাহলে সেটা বাদ। আচ্ছা, 34-এর পর কি আছে? ধরে নাও 40। 40 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, যেখানে কি একটা 4 রয়েছে। 41, 42, 43, 44। 44 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 41, 42, 43 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, তারপরে কি আছে? 44-এর পর কি আছে? 45, 46, 47, 48। 48 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 49, 50। এরপরে কি আছে? 54। 54 4 দ্বারা বিভাজ্য না। 64 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 74 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না। 84 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আর কি রয়েছে? 94। 94 তো 4 দ্বারা বিভাজ্য না। তাহলে এখানে কটা হচ্ছে দেখো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে টোটাল 7টা এমন সংখ্যা আছে যার যে কোনো একটি 4 দ্বারা বিভাজ্য, মানে 4 আছে এবং সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, সংখ্যা মানে অঙ্কে একটি 4 কিন্তু থাকবেই। তাহলে এরকম সংখ্যা আছে টোটাল কিন্তু 7টা। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি? অপশন 4 হয়ে গেল কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট বলছি, যদি সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 2 বছরের সুদ 720 টাকা এবং 5 বছরের সুদ আসল, আচ্ছা 2 বছরের সুদ আসল 720 টাকা, তাহলে ধরে নাও একটা প্রিন্সিপাল রয়েছে যেটা কি 2 বছরে 720 টাকা হচ্ছে এবং সেইটাই 5 বছরে কত হচ্ছে? 1020 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত টাকার তফাৎ? তুমি দেখতে পারো এখানেতে কিন্তু 300 টাকার তফাৎ হচ্ছে। কেন? এই এক্সট্রা এই 3 বছর সুদ দেওয়ার জন্য তোমার কি 300 টাকা সুদ হয়েছে। তাহলে প্রত্যেক বছর কত টাকা সুদ হয়েছে? যদি 3 বছরে 300 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে 100 টাকা সুদ। তাহলে এইখানে তো 2 বছরের সুদ যুক্ত হয়ে তো 720 টাকা হয়েছে।
তাহলে 2 বছরে তুমি কত সুদ দিয়েছো যে 720 হয়েছে? তাহলে 2 বছরে তুমি 200 টাকা সুদ দিয়েছো। 3 বছরে যদি 300 টাকা সুদ দাও তাহলে 2 বছরে 200 টাকা সুদ দিয়েছো। তাহলে আসলের সাথে 200 টাকা যুক্ত হয়ে আমার এখানে সুদ আসল 720 টাকা হয়েছে। তাহলে আসল তাহলে কত টাকা ছিল? আসল ছিল কিন্তু 500 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমাকে বলেছে বার্ষিক সুদের হার কত। তাহলে দেখো 2 বছরে যদি 200 টাকা যদি সুদ হয় তাহলে 1 বছরে কত টাকা সুদ? 100 টাকা সুদ। এরপরে এই 100 টাকা সুদ 500 টাকার কত পার্সেন্ট সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে 500 টাকার উপরে এই 100 টাকাটা কত পার্সেন্ট বের করে নাও, তাহলেই অ্যান্সার ডান। তাহলে এটা দেখে নাও, 0 0 কাটা, এখানে 0 0 কাটা গেল, আর এখানে দেখো 5 20 100। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল কত? 20% কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। বা এটাকে তুমি অন্যভাবেও বের করতে পারতে, যে এখানে তোমার 2 ইয়ার হচ্ছে টাইম, 200 হচ্ছে ইন্টারেস্ট এবং 500 হচ্ছে প্রিন্সিপাল। তাহলে ওখানে আমি ফর্মুলাটা ফেলতে পারতাম আই ইকাল টু কি PRT বাই 100 করো, আমি কিন্তু এখানে পি এর মানটা বের করতে হতো, সরি পি এর মানটা তো বেরিয়ে গেছে, এখানে বের করতে হতো আর এর মানটা আমাকে বের করতে হতো। তো একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল কত? 20% হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। বলছে একটি ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করো। দেখো ঘড়ির কাঁটা আর মিনিটের কাঁটা, তাহলে দেখো আমি করলাম কি, মনে রাখবে স্পিডের সাথে টাইমের কিন্তু অলওয়েজ কিন্তু ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমি তোমাকে লিখলাম এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। তো আমি তোমাকে টাইম দিলাম, যদি বলি যে একটা ঘন্টার কাঁটা 1 পাক ঘুরতে কত সময় নেয়, মনে রাখবে একটা ঘন্টার কাঁটা 1 পাক ঘুরতে কিন্তু 12 ঘন্টা সময় নেয়। আর সেই জায়গায় একটা মিনিটের কাঁটা যদি 1 পাক ঘুরতে সময় নেয় কত ঘন্টা? মিনিটের কাঁটা কিন্তু সময় নেয় 1 ঘন্টা কিন্তু সময় নেয়। আর এক্ষুনি বললাম স্পিড কিন্তু মনে রাখবে টাইমের পুরোপুরি বিপরীত, তাহলে এখানে কত হয়ে যাবে? টাইমের বিপরীত তাহলে কত? এটা হয়ে যাবে 1 চলে আসবে এদিকে আর এদিকে চলে আসবে কত? 12। তাহলে দেখো 1:12 হলো কি ঘন্টা আর মিনিটের মধ্যে গতিবেগের অনুপাত। তাহলে রাইট অ্যান্সার কত? অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো হাফ ভাজিত হাফ, এই অঙ্কটার কি ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা কিভাবে করা যায় দেখো, আমি তাহলে একটা কাজ করে অঙ্কটা আবার টুকে নিই। তাহলে হাফ ভাজিত হাফ অফ হাফ, তাহলে ওপরের কাজটাকে করে নিই। হ্যাঁ, তাহলে দেখো হাফ ভাজিত হাফ, এবার দেখো অফের কাজ সবসময় কিন্তু আগে হয়, মাথায় রাখবে। তাহলে এটা হাফ দিয়ে আগে কিন্তু আমাকে গুণটা করে নিতে হবে। তাহলে কত হচ্ছে? হাফ ভাজিত কত? 1/4। এবার ভাজিতটাকে গুণিত করলে কি হয়? উল্টে যায় জানো, 4 এটা 1 হয়ে যাবে। তাহলে 2 2 4, এটা পড়ে থাকছে কত? 2/1 মানে কত? 2। তাহলে ওপরের অঙ্কটার মান পেয়ে গেলাম কত? 2 কিন্তু পেয়ে গেলাম। এবার নিচেরটার মানটা আমাকে বের করতে হবে। নিচেটা কত আছে? হাফ প্লাস হাফ গুণিত হাফ, অফটাকে একদম ডিরেক্টলি গুণিত করে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? হাফ প্লাস 1/4, এবার 2 আর 4 লসও কত? 4। আর দেখো 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 2। ওই 2টার সাথে 1 কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 2 1 হয়ে যাবে কত? 2। আর এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে বেরোলো কত? 3/4। 3/4 বেরিয়ে গেল। তাহলে এখানটা তাহলে কত হচ্ছে? এখানটা বেরিয়ে যাচ্ছে কিন্তু 3/4। ঠিক আছে, 3/4 বেরিয়ে যাচ্ছে। এরপর দেখো এটা তো 2 এর তলাতেই আছে, ভাগের আকারই তো রয়েছে, তার মানে আমি বলতে পারি এটা কত রয়েছে? 2 ভাজিত 3/4 আকারে এইভাবে রয়েছে। তাহলে এরপর গুণিত করলে কি হবে? তাহলে 2 গুণিত এটা কত হয়ে যাবে? 4/3 হয়ে যায় এটা। তার মানে কত হবে? এটা 8/3। আর এই 8/3 মানে কত? 2 পূর্ণ 2/3 হয়ে যাবে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো অপশন 3 হয়ে যাবে এখানে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলছে 55 প্লাস 56 সমান 33, 55 প্লাস 66 সমান 33, 22 প্লাস 99 সমান 33 এবং 44 প্লাস 88 সমান কত? দেখো এটা তোমরা একবার নিজেরা করো, আমি করে দিচ্ছি, বরং যদি তোমরা ভিডিওটাকে স্টপ করো দেন করবে আর কি। তাহলে দেখো এই যে দেখো 5 আর 6 দেখতে পাচ্ছ, 5 আর 6 হচ্ছে কিন্তু 11। ওই 11-র সাথে যদি 3 গুণ করো তাহলে দেখো 33 হয়। ঠিক আছে, এখানে দেখো 2 আর 9 হচ্ছে কত? দেখো 11। ওই 11-র সাথে যদি 3 গুণ করো দেখো হয় 33। সেরকমভাবে 4 আর 8 দেখো 12 হয়, তাহলে 12-র সাথে 3 গুণ করলে কত হবে? 12-র সাথে 3 গুণ করলে হয়ে যাবে 36। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। বলছে সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? বুলন দরওয়াজা নির্ণয় করা হয়েছিল।
তাহলে বুলন দরওয়াজা নির্মাণ করা হয়েছিল কিন্তু গুজরাটেতে নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো মানে গুজরাট জয় করেছিল বলে তিনি বুলন দরওয়াজা নির্মাণ করেছিলেন কোথায়? মনে রাখবে সেটা ফতেপুর সিক্রিতে কিন্তু নির্মাণ করেছিলেন। ফতেপুর সিক্রিতে এই যে বুলন দরওয়াজা, এই বুলন দরওয়াজা কিন্তু ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন গুজরাট জয়ের জন্য। এরপরে প্রশ্ন, তিনি কত সালে গুজরাট জয় করেন? সেটা গুজরাটটা জয় করেছিলেন কিন্তু 1572 সালে তিনি গুজরাট জয় করেছিলেন। ঠিক আছে, এরপরে দেখো মনে রাখবে এই যে বুলন দরওয়াজা, এইটা কিন্তু ভারতের সর্বোচ্চ তোরণদ্বার বলা হয়ে থাকে। সবচেয়ে কি ভারতের সর্বোচ্চ তোরণদ্বার বলা হয়ে থাকে, সর্বোচ্চ তোরণদ্বার। আচ্ছা, এবং আর কি তিনি একটা সমাধি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে কি হুমায়ুনের সমাধি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হুমায়ুনের সমাধি। ওই হুমায়ুনের সমাধিতে ইন্দো ফার্সি রীতির কিন্তু মেলবন্ধন পাওয়া গেছে। কি বললাম? হুমায়ুনের সমাধিতে ইন্দো ফার্সি রীতির মেলবন্ধন কিন্তু পাওয়া গেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? সেটা রাইট অ্যান্সার কত হয়ে যাবে? মেছো বিড়াল, ফিশিং ক্যাট, মেছো বিড়াল। ওকে, এরপর দেখো মেছো বিড়াল থেকে আর একটা কি প্রশ্ন, জেনারেলি এই প্রশ্নটা আসে না, তবুও করে নাও। তো এটার বিজ্ঞানসম্মত নামটা লিখে রাখাটা ভালো যদি কোনোদিন পড়ে যায়। ঠিক আছে, প্রিয় নাই লিউরাস, প্রিয় না লিউরাস ভাইভারিনাস। ওকে, ভাইভারিনাস, এটা লিখে রাখো, এটা পড়ে যেতে পারে কোনোদিন পরীক্ষায়। নেক্সট বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। তাহলে প্রতি কেজি চিনির আসল মূল্য কত? তাহলে দেখো আমার এখানে তো বলেছে আগেও তিনি 160 টাকা খরচা করতেন, এখনও তিনি কিন্তু 160 টাকায় খরচা করেন। তাহলে আমি লিখলাম হচ্ছে কি প্রাইস লিখলাম, আর এখানে কি লিখলাম? কনজাম্পশন, মানে কি যেটা তিনি ব্যবহার করতেন। আর এইখানে লিখছি কি, এইখানে লিখছি আমি এক্সপেন্ডিচার, যেটা খরচা করেন। মনে রাখবে প্রাইস গুণিত কনজাম্পশন মানে কিন্তু এক্সপেন্ডিচার। এরপরে এক্সপেন্ডিচার কি, আমি একটা লিখলাম কি ওল্ড ভার্সন আর নিউ ভার্সন লিখলাম। প্রাইস কি হয়েছে? 20% কমেছে। 20% মানে কত? 20% মানে 20/100 মানে কত? 1/5। তাহলে এখানে কমেছে যেহেতু, মানে আগে যেহেতু 5 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে কি 5 - 1 মানে 4 টাকা। যেহেতু 20% কমেছে, তাহলে আগে 5 টাকা ছিল, এখন 5 - 1 হয়ে গেছে কত? 4 টাকা। আর খরচা আমার কত ছিল? 1:1। তাহলে আমাকে দেখতে হবে যে এইখানে কত গুণ করলে, 5-এর সাথে এখানে কত গুণ করলে আমার 1 হবে, এবং 4-এর সাথে কত গুণ করলে 1 হবে। মানে অনুপাতটা কিন্তু 1:1 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি করি এখানে যদি 4 গুণ করি এবং এখানেও যদি আমি 5 গুণ করি, তাহলে কত হবে? তাহলে 5 আর 4-এ 20, এবং এখানেও দেখো 4 আর 5-এ 20, তাহলে 20:20 মানে কত? 1:1। ওকে, তাহলে দেখো আগে আমি 4 ইউনিট ব্যবহার করতাম, এখন করছি কত? 5 ইউনিট ব্যবহার করছি। আগে 4 ইউনিট ব্যবহার করছি, এখন ব্যবহার করছি 5 ইউনিট। তাহলে ব্যবহার কত বৃদ্ধি পেয়েছে? নিশ্চয়ই 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। ব্যবহার তো 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 1 ইউনিটের মানটাই হচ্ছে কত? 2.5 কেজি। দেখো বলে রেখেছে 2.5 কেজি মানে কত? 5/2 কেজি। ঠিক আছে, 5/2 কেজি দিয়ে বলছে আসল ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে তিনি কত কেজি আগে ব্যবহার করতেন? আগে তো তিনি ব্যবহার করতেন 4 কেজি বা 4 ইউনিট ব্যবহার করতেন। তাহলে 4 ইউনিটের মান কত? 5/2 গুণিত 4, তাহলে 5/2 গুণিত 4 মানে কত? 10 কেজি। তাহলে তিনি কি আগে 10 কেজি ব্যবহার করতেন 160 টাকায়। তাহলে প্রতি কেজি দাম কি ছিল? তাহলে 10 কেজির দাম ছিল কত টাকা? 160 টাকা কিন্তু দাম ছিল আগেতে। তাহলে এখন আগে 1 কেজির দাম কত ছিল? তাহলে 160/10 মানে কত? 16 টাকা। তাহলে 16 টাকা কেজি ধরে তিনি কিন্তু আগে জিনিস কিনতে পারতেন। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 25 বলছে 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রি মূল্যের সমান লাভ হয়, তাহলে শতকরা তার লাভের হার কত? বলছে 28টি জিনিস বিক্রি করে, তার মানে 28টি তিনি বিক্রি যদি করেন তিনি, তাহলে 28টি তিনি নিশ্চয়ই তিনি কিনেছেন। তাহলে 28 সেলিং প্রাইস সমান 28 সিপি আপাতত করলাম। এই ক্রয় মূল্যের উপরে তিনি কি করেছেন? কিছু পরিমাণ লাভ করেছেন। 4টি জিনিসের বিক্রি মূল্যের সমান, তাহলে 4টি জিনিসের বিক্রি মূল্যের সমান তিনি কিন্তু লাভ করেছেন। তাহলে আমরা কি জানি? এখানে হচ্ছে বিক্রি মূল্য সমান কি? ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে 4টির বিক্রি মূল্যের সমান লাভ করেছে, তাহলে এটাই তো লাভ আর এটাই তো ক্রয় মূল্য। তাহলে এবার দেখো সেলিং প্রাইসের সাথে সেলিং প্রাইসের বিয়োগ করো। তাহলে 4 এসপি যদি সমানের এইদিকে চলে আসে, তাহলে কি মাইনাস হয়ে যায়? তাহলে হয়ে যাবে কত? 24 এসপি হয়ে যাবে।
সমান কত 28 সিপি। তাহলে কি করব, এসপি বাই সিপি তাহলে করি। তাহলে এসপি বাই সিপি মানে কত, তাহলে এইদিকে তো 28 থাকবে আর সমানের এইদিকে 24টা যদি আসে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো কস্ট প্রাইস হচ্ছে আমার 24 টাকা আর সেলিং প্রাইস কত 28 টাকা। তাহলে নিশ্চয়ই আমার এখানে 4 টাকা তাহলে প্রফিট হচ্ছে। তাহলে এই 4 টাকা প্রফিট কার ওপরে হবে, সবসময় মনে রাখবে কস্ট প্রাইসের ওপরে হয়ে থাকে বা কি ক্রয় মূল্যের ওপরে হয়ে থাকে। তাহলে 24 টাকার ওপরে 4 টাকা প্রফিট, তাহলে 100 টাকার ওপরে কত টাকা প্রফিট। তাহলে দেখো 4 6 24 হয়ে গেল, তাহলে 2 3 50 মানে কত বেরোবে 50/3 সমান কত 16.23% হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কত, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। বলছে দুটি লোক এবং 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক এবং 4টি বালক ওই কাজটি 3 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে বলেছে একটি লোক ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে। ঠিক আছে, একটি লোক ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে। ওকে চলো তাহলে করা যাক। তাহলে দেখো আমি বললাম কি দুটি লোক প্লাস 7টি বালক 4 দিনে একটি কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, 4 দিনে করতে পারে। এইটাই কি 4টি লোক এবং 4টি বালক কাজটি কত দিনে করতে পারে, 3 দিনে কিন্তু করতে পারে। দিয়ে তোমাকে বলেছে একটি লোক কাজটি কি কত দিনে করবে সেটা তোমাকে এখানে করতে বলেছে। তাহলে প্রথম করণীয় কি হবে, তুমি কাজ করতে পারো কি এইটার সাথে এটা তুমি কাজ করতে পারো একবার, তাই না। তারপরে কি করবে, এইটার সাথে এটাকে সমান করে দেবে, একই ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে দেখো 4 × 2m + 7b সমান হচ্ছে কি 4m + 4b × 3। এবার শুধু ক্যালকুলেশন। তাহলে দেখো 4 দুগুণে 8m প্লাস কত 28b সমান কত 3 4 12m প্লাস কত 3 4 12b। এম এর সাথে এম এর কাজ হবে, বি এর সাথে বি এর কাজ হবে। তাহলে এই বি গুলোকে সব একসাথে করে নাও। তাহলে 12bটা যদি সমানের এইদিকে যায় তাহলে তো বিয়োগ হয়ে যাবে। তাহলে 28 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে, 16b হয়ে যাবে। সমান এদিকে 12m - 8m, তাহলে 8m যদি ওইদিকে চলে যায় তাহলে তো মাইনাস হয়ে যাবে। তাহলে 12 থেকে 8 বিয়োগ দিলে কত হয় 4m। এরপর দেখো 16 4 আর 16 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে 4b সমান কি 1m, 4b সমান কি তাহলে 1m কিন্তু হয়ে যাচ্ছে, বা 4b সমান m। দেখি বলেছে একটি লোক কাজটি কতদিনে করবে। তাহলে দেখো এই যে 4b এখানে তো মানটা আমি তাহলে বসাতে পারবো, তাই না। তাহলে আমি কি পেলাম দেখো 4m + 4b গুণিত কত 3 সমান কত 1m গুণিত কত x, তাই না। এরপর 4b সমানই তো আমি m পেয়ে গেছি, তাহলে 4b এর মানটা আমি তাহলে এখানে পুট করে দেবো। তাহলে 4m + 4b, 4b মানেই তো m, তাহলে 4m + m মানে কত 5m, 5m গুণিত 3 সমান কি 1m গুণিত কত x। এরপর দেখো প্রথমে কি হবে mm কিন্তু কাটা চলে যাবে, আর 1 তো কোনো কিছু ভ্যালু নেই। তাহলে x এর মান কত বেড়ে যাবে 3 5 কত 15, তাহলে 15 সমানই কত তাহলে x। তাহলে রাইট অ্যান্সার কত x হচ্ছে 15 দিন। নেক্সট বলছে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা কিন্তু ইউজ করা হয়ে থাকে। তাহলে দেখো জাহাজের বেগ মাপার জন্য কিন্তু নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ইউজ করা হয়ে থাকে। এবার দেখো নটিক্যাল মাইল প্রতি ঘন্টা মানে কত, তাহলে 1.852 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা হচ্ছে কি 1 নটিক্যাল মাইল প্রতি ঘন্টা। ঠিক আছে, 1 নটিক্যাল মাইল প্রতি ঘন্টা মানে কত 1.852 কিমি পার ঘন্টা। নেক্সট বলছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটা। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে কি আরাবল্লী। তো আরাবল্লী মনে রাখবে কি হচ্ছে কি প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। আচ্ছা এটা কোথা থেকে কোথা অবধি অবস্থিত, এটা মনে রাখবে দিল্লি থেকে গুজরাটের পালামপুর পর্যন্ত, এটা কিন্তু অবস্থিত, বিস্তৃত। এটা মানে কি যদি বলে ভারতের উত্তর পূর্ব থেকে পশ্চিম পূর্ব অবধি, দক্ষিণ পূর্ব অবধি এটা কিন্তু বিস্তৃত, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব অবধি এটা কিন্তু বিস্তৃত। এবার এটা 3টি রাজ্যের উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে কি হরিয়ানা, গুজরাট, রাজস্থান। ঠিক আছে, এটা 3টি রাজ্যের উপর দিয়ে গেছে, একটা হচ্ছে কি হরিয়ানা, গুজরাট আর কি রাজস্থান, এবং আর একটা কি কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে গেছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি দিল্লির উপর দিয়ে কিন্তু গেছে। ঠিক আছে, ডান।
আচ্ছা, এরপরে দেখো বিন্ধ্য পর্বত। মনে রাখবে বিন্ধ্য পর্বত হচ্ছে এমন একটা পর্বত যেটা কি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতকে আলাদা করেছে। তো এরকম প্রশ্ন পড়তে পারে যে উত্তর ভারতের নদী থেকে দক্ষিণ ভারতের নদীকে আলাদা করেছে কে, সেটা কিন্তু মনে রাখবে বিন্ধ্য পর্বত কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নীলগিরি। নীলগিরি কি? নীলগিরি হচ্ছে যে যে তিনটে রাজ্যের সঙ্গম স্থলে কিন্তু নীলগিরি অবস্থিত, মানে কি কেরালা, কর্ণাটকা এবং তামিলনাড়ু, এই তিনটি রাজ্যের সঙ্গম স্থলে কিন্তু নীলগিরি অবস্থিত। এবার নীলগিরির যদি বলা হয় যে সর্বোচ্চ মানে হচ্ছে ইসের নাম কি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলবে? সেই ক্ষেত্রে কিন্তু দোদাবেতা। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হচ্ছে? দোদাবেতা। এবং এটা জেনারেলি অবস্থিত কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, এবং এটা কি পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের একটা কিন্তু মিলনস্থলও বলা হয়ে থাকে নীলগিরিকে। আর হিমালয়তে জানো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট। এটা তো জানার কিছু নেই। এবং এইটাকে কিন্তু মনে রাখবে নবীন ভঙ্গিল পর্বতে কিন্তু বলা হয়ে থাকে হিমালয়কে। আর প্রাচীন ভঙ্গিল পর্বতকে আরাবল্লী, আর হিমালয় হচ্ছে কি নবীন ভঙ্গিল পর্বত। হ্যাঁ, আচ্ছা, স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতে বর্তমানে পরিচ্ছন্ন শহর কোনটা? দেখো 2018 সালেও ছিল ইন্দোর, এখন কিন্তু 2023 সালে ইন্দোরই রয়েছে। আচ্ছা, যখন একটি জাহাজ পশ্চিম থেকে পূর্ব দিকে আন্তর্জাতিক রেখা অতিক্রম করে, দেখো পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যায় তাহলে কিন্তু একদিন যোগ হয়, আর যদি পূর্ব থেকে পশ্চিমের দিকে যায় তাহলে কিন্তু একদিন পিছিয়ে যায়, তাই না? তাহলে রাইট অ্যান্সার কি হবে? একদিন কিন্তু এগিয়ে যায়। ওকে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ঠিক আছে, আপাতত তাহলে আজকের মতো এই ছিল। আবার দেখা হবে পার্ট 2 তে।